7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রণব মুখার্জির প্রতি বিরল শ্রদ্ধা জানিয়েছে ভারত। বাংলাদেশও তার এই অকৃত্রিম বন্ধুকে স্মরণ করে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করল। আজ সেই শোক পালিত হয়েছে। যদিও প্রণব মুখার্জি কংগ্রেসের নেতা ছিলেন, তার বর্ণাঢ্য ক্যারিয়ার ভারতের জন্য তিনি গুরুত্বপূর্ণ অনেক ভূমিকা রেখেছেন, কিন্তু বন্ধু হিসেবে তিনি দুঃসময়ে উত্থানে পতনে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান রেখেছেন বলেই এখানকার সিনিয়র রাজনীতিবিদরা আমাদেরকে জানাচ্ছেন। এবং ভারতেও লক্ষণীয়ভাবে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রণব মুখার্জিকে সম্মিলিতভাবে শ্রদ্ধা জানাচ্ছে, দল মতের ঊর্ধ্বে ওঠে। আমরাও আজকে জনতন্ত্রে গণতন্ত্রে আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি বাংলাদেশের অকৃত্রিম বন্ধুকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে। এই অনুষ্ঠান আমরা করছি বিদায় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আজ আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রিত অতিথি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জনাব বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। আমার সঙ্গে রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব জনাব শমশের মবিন চৌধুরী বীর বিক্রম। আমার সঙ্গে ভারতের দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক জনাব জয়ন্ত রায় চৌধুরী, এবং যে কোনো মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী। আমি এই অনুষ্ঠান শুরু করতে চাই বঙ্গবীর জনাব কাদের সিদ্দিকী বীরোত্তমের সঙ্গে কথোপকথন দিয়ে। জনাব কাদের সিদ্দিকী, প্রণব মুখার্জির এই যে বিদায়, যদিও তার বয়স 84 হয়েছিল, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এটি অকাল প্রয়াণী। আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে মানুষের জন্ম হবে, মৃত্যু হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মৃত্যু খুবই বেদনা বিধুর। প্রণব মুখার্জির মৃত্যু আমাদের কাছে খুবই বেদনার। আমি নিউজ 24-কে ধন্যবাদ জানাই এই বেদনার দিনে আমাকে দু কথা বলবার সুযোগ দেওয়ার জন্যে। সত্যি কথা বলতে, ভারত যেমন তাদের একজন প্রিয় নেতাকে হারিয়েছে, আমরা বাঙালিরাও আমাদের প্রিয়জনকে হারিয়েছি, বাংলাদেশ তার প্রিয় বন্ধুকে হারিয়েছে। প্রণব মুখার্জি একজন সত্যিকারেই সাত্ত্বিক মানুষ। মানুষ ধীরে ধীরে বড় হয়, আর মানুষ যখন বড় হয় তখন সে অমায়িক হয়, সরল হয়, সহজ হয়, কুটিলতার ঊর্ধ্বে উঠে যায়। প্রণব মুখার্জি এসবের নজির ছিলেন। প্রণব মুখার্জিকে তার দুঃসময়ে আমি পেয়েছিলাম। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আমরা যারা প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলাম, প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিলাম, ইন্দিরা গান্ধীর সরকারের পতনের পর যখন মুরারজি দেশাই সরকার গঠন করেন, তখন আমাদের যেমন দুঃসময় ছিল, ঠিক তেমনি কংগ্রেসের চরম দুঃসময় ছিল। ইন্দিরা গান্ধীর অমন দুঃসময় আর কখনো এসেছিল কিনা আমি জানি না। ঠিক সেই সময় আমার সঙ্গে প্রণব মুখার্জির পরিচয়। সে পরিচয় এক অভাবনীয় ঘটনার মধ্য দিয়ে হয়েছিল। ভারতে নতুন সরকার এসেছিল 77 সালে। আমি শেষের দিকে অক্টোবর নভেম্বর মাসে একসময় বাসসের ব্যবস্থাপনা পরিচালক জোয়াদুল করিমকে দিয়ে আমি একটি চিঠি দিয়েছিলাম ইন্দিরা গান্ধীর কাছে। ইন্দিরাজি চিঠি খুলে দেখেন বাংলায় হাতে লেখা। উনি জোয়াদুল করিমকে জিজ্ঞেস করেছিলেন, তুমি টাইগারের কতটা বিশ্বস্ত? জোয়াদুল করিম ছিলেন একজন প্রবীণ সাংবাদিক। তিনি বলেছিলেন যে যতটা বিশ্বস্ত হলে এমন একটা গুরুত্বপূর্ণ চিঠি দেওয়া যায়, আমি ততটাই বিশ্বস্ত। তখন ইন্দিরাজি বলেছিলেন, ঠিক আছে, তুমি টাইগারের চিঠি পড়ো। উনি পড়ে শুনিয়েছিলেন। সেই তক্ষণই প্রণবদাকে ইন্দিরাজি ডেকে নিয়েছিলেন, এবং ডেকে নিয়ে যা যা বলার তিনি বলেছিলেন। এরও মাসখানি পরে
আমার মনে হয় এটা ৭৮ জানুয়ারি মাস হবে। আমার সঙ্গে প্রণবদার তাদের পারিবারিক এক ডাক্তারের বাড়িতে প্রথম সাক্ষাৎ। সেখান থেকে ১ মাস পরে ৭ নম্বর তালকাটারা রোডে আমি তার বাড়িতে প্রথম যাই এবং সেখানে তার স্ত্রী সুব্রা মুখার্জি, আরেক নাম গীতা, প্রণবদা তাকে গীতা বলেই ডাকতেন, আমার মায়ের মতো। অমন অসাধারণ মহিলা আমি খুব কম দেখেছি। এরপরে অনেকবার দেখা হয়েছে, অনেক কথা হয়েছে, তাদের বিপদ কেটেছে। ৮০ সালের নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেস আবার ক্ষমতায় এসেছে, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছেন এবং তখন তিনি ২ নম্বর যন্তর মন্তরে গিয়েছিলেন ওইখানের বাড়িতে। তার পাশের বাড়িতে অটল বিহারী বাজপেয়ী থাকতেন, যিনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি অটল বিহারী বাজপেয়ীর বৈঠকখানাতে আমি আমার দাদু আলাউদ্দিন সিদ্দিকীর ছবি দেখেছিলাম, কারণ আমার জন্মের ৮ বছর আগে দাদু মারা গিয়েছিলেন, তাই তার কোনো ছবি আমি দেখিনি। ওখানেই প্রথম আমি দেখেছিলাম। সেখান থেকে আবার প্রণব মুখার্জি ১৩ নম্বর তালকাটারা রোডে আসেন। সেই ১৩ নম্বর থেকেই তিনি রাষ্ট্রপতি ভবনে যান। যখন তিনি রাষ্ট্রপতি হলেন, আমরা প্রথম ভেবেছিলাম আমাদের যোগাযোগ হয়তো ছিন্ন হয়ে গেল। খুব সম্ভবত ২৫ তারিখ তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন। ২৫শে জুন ১৯১২ সাল হবে। আমি আগের রাত্রে ফোন করেছিলাম, বলেছিলাম আপনি এখন রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন, যোগাযোগের কি হবে? বলেছিলেন প্রত্যুত্তর রইলই, আর আমার ফোন তো আছেই। আমি রাষ্ট্রপতি ভবনে যাই আর যেখানেই যাই, বাধা তোমার সঙ্গে যোগাযোগ না হলে আমি বেঁচে থাকবো? তুমি তো আমার শ্বাস প্রশ্বাস। আমি অভিভূত হয়েছিলাম। যে যাই বলুন, প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক। আমার কাছে মনে হয় বাংলাদেশের সাথে যে সম্পর্ক গড়ে উঠেছিল, জি, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেহানা এবং আমাকে ভালোবেসেই প্রণব মুখার্জি বাংলাদেশকে ভালোবেসেছিলেন। জি, আমি একজন সাত্ত্বিক মানুষ, অসাধারণ মানুষ। আপনার কাছে আমি আবারও আসবো। মানুষ বড় হলে যে বিনয়ী হয়, জি, মানুষ বড় হলে যে অন্যের প্রতি দরদি হয়, মানুষ বড় হলে যে অন্যকে গ্রহণ করার ক্ষমতা অর্জন করে, এটা প্রণব মুখার্জিকে দিয়ে বোঝা গেছে। জি, জনাব কাদের সিদ্দিকী, রাষ্ট্রপতি হবার পরে আমি তার ওখানে যতবার গেছি, যাওয়ার পরে আমার ছেলের কথা, মেয়ের কথা, জি, সবচেয়ে ছোট মেয়েটা কুড়িমণির কথা, আমি আবারও খুশিমণির কথা আপনার কাছে আমি জিজ্ঞেস আবারও করতেন। আসবো। আপনার সঙ্গে তার যে একবার তো নিবিড় আমি সম্পর্ক দেখলাম ছিল। যাওয়ার সাথে সাথে জি, জনাব ফরিদকে কাদের ডেকে সিদ্দিকী। বললেন, এই ফরিদ, তুমি জি, নাসরিনের সঙ্গে ফোন মিলিয়ে দাও। ভারতের রাষ্ট্রপতির ফোন হাতে নিয়ে ফরিদের কি হয়েছিল আমি জানি না। একটু পরেই যখন নাসরিনের সঙ্গে কথা হলো, আমার খুব ভালো লেগেছিল। আমাদের একটা পারিবারিক বন্ধু, একটা আশ্রয়, একটা ছায়া, একটা ভালো মানুষকে আমি হারালাম। আজকে একটা কথা আমার মনে পড়ে, আমি একবার বলেছিলাম বাংলাদেশের অবস্থা নিয়ে, আমি তাকে অনেকগুলো কথা বলেছিলাম। উনি অকপটে বলেছিলেন, বাঘা, তুমি তো দেশপ্রেমের মাত্রার থেকে বাংলাদেশের হয়ে কথা বলছো। ভারত সরকার এবং ভারতের আমরা ভারতের স্বার্থ বিবেচনা কথা বলি। সেই জন্য তোমার কথা আর আমাদের কথা একটু পার্থক্য তো থাকবেই। তো সেই মানুষটা চলে গেছেন। আমি মোটেই বলবো না যে তিনি অকালে চলে গেছেন, পূর্ণ বয়সেই চলে গেছেন। দিদি সুব্রা মুখার্জি মারা যাওয়ার পর তার এত সময় বেঁচে থাকার কথা ছিল না। যারা স্বামী স্ত্রী রসুনের কোয়ার মতো এক হয়ে বাঁচেন, তারা একজন মরে গেলে আরেকজন বেশি সময় থাকেন না। সেটাই হয়েছে ওনাকে নিয়ে।
বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেভাবে ব্যথা পেয়েছিলাম, আপনাদের সাথে যে ঘর থেকে কথা বলছি, বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ আমি এই ঘরেই পেয়েছিলাম। সেই আমার জীবন বদলে গেছে। এরপর এক কাপড়ে সেদিন ঘর থেকে বেরিয়েছিলাম। এখনো মনে হয় না যে আমি আবার ঘরে ফিরেছি, স্বাভাবিক জীবনে ফিরেছি। ভারতের নেতা শ্রী জয়প্রকাশ নারায়ণ যেদিন মারা যান, আমি খুব ব্যথা পেয়েছিলাম। সব ব্যথাকে ছাপিয়ে উঠেছে শ্রী প্রণব মুখার্জির মৃত্যু। আমি মুসলমানের ঘরে জন্মেছি, শ্রী প্রণব মুখার্জি হিন্দুর ঘরে জন্মেছিলেন। আমি প্রণব মুখার্জির বাড়িতে নামাজ পড়েছি, রাষ্ট্রপতি ভবনে নামাজ পড়েছি, কোনো কিছু বাধা হয় নাই। প্রণব মুখার্জি যখন কংগ্রেস ছেড়েছিলেন, তখন একবার সভা করতে বর্ধমানে এসেছিলেন। মা তাকে খাওয়ার জন্য বলেছিলেন। গভীর রাত্রে তিনি এসেছিলেন। এসে স্নান করে আমার বাড়িতে আহ্নিক করে আমি যে ঘর বিছনায় শুতাম, সেই বিছনায় তিনি রাত কাটিয়েছিলেন। প্রণব মুখার্জি ভীষণ পোস্ত খেতে পছন্দ করতেন, পটল পোস্ত। জি, জনাব জানি না কি কাজী করে- সিদ্দিকী, আপনি যদি অনুমতি দেন আমি আবারও আপনার কাছে আসি। আমার সঙ্গে আরো দুজন অতিথি আছেন। আমি একটু জনাব শমশের মবিন চৌধুরী বীর বিক্রমের মন্তব্য শুনতে চাই এবং তারপরে আমি জনাব জয়ন্ত রায় চৌধুরীর কাছে যাব। জনাব শমশের মবিন চৌধুরী বীর বিক্রম, প্রণব মুখার্জির রাজনৈতিক সিদ্ধান্ত, বাংলাদেশকে তার সমর্থন, এসবের পাশাপাশি প্রণব মুখার্জির ব্যক্তিগত গুণাবলী, মানুষের সঙ্গে তার মিশতে পারার ক্ষমতা এবং এদেশে মানুষকে আপন করে নেওয়ার চমৎকার সব গুণাবলীর কথা আমরা জানতে পারছি। আপনি কিভাবে তাকে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। বঙ্গবীর কাদের সিদ্দিকী যে বিস্তার ভাবে প্রণব মুখার্জির সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্কের কথা বললেন, অত্যন্ত বোঝাই যাচ্ছে যে তাদের একটা নিবিড় একটা সম্পর্ক ছিল। সেটা 1971 মুক্তিযোদ্ধার সময় হয়তো শুরু হয়েছিল, তবে সেটা ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে ছিল শেষ অবধি। ব্যক্তি প্রণব মুখার্জিকে রাজনীতিবিদ প্রণব মুখার্জির থেকে কতটুকু আলাদা করা যাবে সেটা বলা মুশকিল, কারণ প্রণব মুখার্জির কিন্তু জীবনটাই, আমরা যতটুকু জানি, জীবনটাই ওনার রাজনীতিকে নিয়েই। ওনার চিন্তা ভাবনা এবং ওনার দৈনন্দিন যেসব জীবনযাত্রা, তার মধ্যেই সারাক্ষণই রাজনীতি। ওনার প্রণব মুখার্জি বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে চলাকালীন ভারতের রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ অবস্থানে উনি আসেন এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওনাকে এবং ওনার কয়েকজন বিশ্বস্ত, খুব হাতে গোনা বোধহয় 3-4 জন হবেন, যাদেরকে এই মানে রাজনীতিবিদদের মধ্যে যাদেরকে নিয়ে উনি বাংলাদেশ সম্বন্ধে আলাপ করতেন, বাংলাদেশের তৎকালীন চলাকালীন মুক্তিযুদ্ধ, বাংলাদেশ থেকে যে 1,00,000 শরণার্থীকে ভারতে আশ্রয় নিয়েছে, বাংলাদেশের সরকার তখন ভারতে অবস্থিত। তো সেই বিষয়ে ভারত সরকারের কি করণীয় রয়েছে রাজনৈতিকভাবে ভারতের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা নানাবিধ কারণে আন্তর্জাতিক মহলে একটা নাড়া দিয়েছিল, সাড়া পেয়েছিল। তো সেখানে যে কয়েকজন ব্যক্তির উপর শ্রীমতী ইন্দিরা গান্ধী মানে বিশ্বাস বা আস্থা রেখেছিলেন, তার মধ্যে প্রণব মুখার্জি ছিলেন অন্যতম। ভারতের রাজ্যসভায় উনি রাজ্যসভার সদস্য ছিলেন। উনি বাংলাদেশের কথা তুলে ধরেছেন এবং প্রত্যেকটি পর্যায়ে উনি মিসেস ইন্দিরা গান্ধীকে পরামর্শ দিতেন। এই যে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, আমরা যদি বলি উনি শুধু উনি বাঙালি বলে হয়তো আমাদের প্রতি ওনার বিশেষ দুর্বলতা ছিল,
কিন্তু ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা দার্শনিক ছিল। জি দার্শনিক জি, চিন্তা আমি চেতনা। আপনার কাছে আমি আবারও আসবো। আমি একটু দিল্লিতে যুক্ত হই, আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী আছেন। জয়ন্ত রায় চৌধুরী, আপনি শুনতে পেয়েছেন এদেশের মানুষ প্রণব মুখার্জিকে কত আবেগঘনভাবে স্মরণ করছে। বাংলাদেশে আজ জাতীয় পতাকা অর্ধনমিত ছিল দিনভর, এবং আমরা অনুমান করছি যে ভারতের 7 দিনের এই টানা শোকে সে দেশের মানুষও শ্রদ্ধা জানাচ্ছেন প্রণব মুখার্জিকে। আপনার কণ্ঠে শুনি কথা তো প্রণব আমরা শুনতে মুখার্জির পাবো। অভাব ভারতের শুনতে পেলাম ওগুলো। রাজনীতি কতটুকু অনুভব করবে? ভারতের রাজনীতিতে প্রণব মুখার্জির অভাব, বিরাট একটা অভাব থাকবে, কারণ উনি হচ্ছে লাস্ট অফ দ্য মহিকানস। অত বড় একটা স্টেটসম্যান, আমি ওনাকে শুধু রাজনীতিবিদ বলবো না, আমি ওনাকে স্টেটসম্যান বলবো, কারণ উনি সেই পর্যায়ে পৌঁছে গেছিলেন যেখানে উনি শুধু রাজনীতি চিন্তা করতেন না, তার বাইরে, তার দূরে দেশের কি হবে, দশের কি হবে, পুরো সাউথ এশিয়ার কি হবে বা এশিয়া বা পৃথিবীর কি হবে সেই নিয়ে চিন্তা করতেন। সাংবাদিক হিসেবে আমি অনেকদিন ধরে ওনাকে চিনতাম। ওনার সঙ্গে প্রথমবার আমি বাংলাদেশ সফরে আমি ওনার সঙ্গে গেছিলাম যখন উনি অর্থমন্ত্রী ছিলেন। জটিকা সফর ছিল, হঠাৎই ঠিক হয়েছিল এবং উনি সকালে গিয়ে বিকেলে ফেরত এসেছিলেন। আমি থেকে গেছিলাম কিছুদিনের জন্য বাংলাদেশে। ওনার একটা আলাদা ভালোবাসা ছিল বাংলাদেশের প্রতি, বাংলাদেশকে অন্যভাবে দেখি। আমরা যখন প্লেনে পার করছি পদ্মা নদী, আমাকে ডেকে বলছেন, দেখো দেখো পদ্মা পদ্মা পার করছে, এই হচ্ছে পদ্মা। তো ওনার একটা তখন চেহারার উপরে যে একটা হাসি, একটা একটা আলাদা একটা আবেগ এলো, সেটাই বোঝা যায় যে বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষকে উনি কতটা ভালোবাসেন। গেলেন বাংলাদেশে, শেখ হাসিনার সঙ্গে ওনার মিটিং হয়েছিল তখন, এবং আমার এখনো মনে আছে খুব খুব সুন্দর মিটিং হয়েছিল। প্রথম লাইন অফ ক্রেডিট ভারতবর্ষ বাংলাদেশকে দিচ্ছিল এবং শেখ হাসিনাকে সেটা নিয়ে উনি কথা বলতে গেছিলেন। এখন মনে আছে শেখ হাসিনা বলছেন, দাদা আপনি ফেরত চলে যাচ্ছেন, একটা সন্ধ্যেবেলায় আমার সঙ্গে আমি ভেবেছিলাম আমি রান্না করে আপনাকে খাওয়াবো। প্রণববাবু লজ্জিত, এবং প্রণববাবু বলছেন, না না, সে আর একদিন আমরা করবো নিশ্চয়ই, তোমার হাতের রান্না আমি খেতে চাই। তো একটা আলাদা একটা সম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের রাজনীতিবিদের সঙ্গে। আমি জানি কাদের সিদ্দিকী সাহেব ওনার সঙ্গে দেখা করতেন, কাদের সিদ্দিকী সাহেবের ভাই যিনি মন্ত্রী ছিলেন তিনিও দেখা করতে যেতেন। আমার সঙ্গে প্রণববাবুর বাড়িতেই ওনার আলাপ হয়েছিলাম, কাদের সিদ্দিক ভাই সাহেবের ভাইয়ের। ওনার একটা আলাদা চিন্তা ছিল বাংলাদেশ নিয়ে। আমরা অনেক সময় যখন সাংবাদিকরা ওনার সঙ্গে ঘিরে বসতাম, আড্ডা মারতাম, তখন যদি কোনো বাংলাদেশের টপিক উঠতো তাহলে একটা আলাদা ওনার ইন্টারেস্ট বেরিয়ে আসতো। আর ইতিহাস, ভারতের এবং বাংলাদেশের ইতিহাস তো ওনার নখদর্পণে সারাক্ষণ ছিল। এমন কোনো বোধহয় বাংলাদেশি নেতা ছিল না বা কোনো নামকরা ব্যক্তি ছিল না বাংলাদেশের যাকে উনি চিনতেন না বা যার সম্বন্ধে উনি জানতেন। এক কারুর সম্বন্ধে উনি আমি একবার বললাম যে আমি ঢাকায় গেছিলাম, ওনার সঙ্গে আলাপ হলো, সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ হ্যাঁ খুব ভালো বংশের ছেলে। প্রথম কথা হলো খুব ভালো বংশের ছেলে, তারপরে বলতে লাগলেন উনি কি কি করেছেন বাংলাদেশের জন্য ইত্যাদি ইত্যাদি। তো এই যে নখদর্পণে জ্ঞান, এই যে চিন্তাধারা ভারতবর্ষের জন্য এবং বাংলাদেশের জন্য, এটা আমার মনে হয় না এই লেভেলের চিন্তাধারা বা এই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং ভারতীয় কোনো নেতার জনাব জয়ন্ত রায় চৌধুরী, আপনার কথার সূত্র ধরেই আমরা আবারও বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের কাছে যেতে চাই। জনাব কাদের সিদ্দিকী, প্রণব মুখার্জির কাছে ভারত একটি অনেক বড় দেশ এবং সেখানে নির্বাচনের অনেক আসন থাকে, কিন্তু বলা হয়ে থাকে যে প্রতিটি আসনের খুঁটিনাটি বিষয় প্রণব মুখার্জির ঠুটস্থ ছিল। এবং জয়ন্ত রায় চৌধুরী বলছেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কেও তার জ্ঞান ছিল অগাধ। তাহলে এই যে জ্ঞানের আধার যে মানুষটি, তিনি চলে গেলেন পরলোকে, তার কি প্রভাব সামনের রাজনীতিতে পড়বে? যাচ্ছে তো, আমি তো পাচ্ছি না। জি, জনাব বঙ্গবীর কাদের সিদ্দিকী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব কাদের সিদ্দিকী শুনতে পাচ্ছেন আমাকে? না 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 না,
আর আমি কোনো কথা যখন শুনতে পাচ্ছি না তখন বলতে যাব কেন? আমরা আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি জনাব বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে। জি, জনাব শমশের মোবিন চৌধুরী, বীর বিক্রম। জি, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আমরা এমন একজন মানুষকে হারালাম, জনাব জয়ন্ত রায় চৌধুরী বললেন, যার বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার জ্ঞান ছিল অগাধ এবং ভারতের রাজনীতি তো তার নখদর্পণ। এখন তো শুনছি। জি, তাহলে আমি আপনার কাছে আসি জনাব বঙ্গবীর কাদের এখন তো শুনতে পাচ্ছি, আগে তো শুনতে পাই নাই। জি, আপনার কাছে আমি প্রশ্ন রেখেছি যে জয়ন্ত রায় চৌধুরী বলছেন বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতিবিদদের সম্পর্কে ব্যাপক বিস্তারিত জ্ঞান রাখতেন প্রণব মুখার্জি, এবং ভারত সম্পর্কে যে জ্ঞান রাখতেন সে তো বলার বাহুল্যই বলা চলে। আমার প্রশ্ন হলো যে এমন জ্ঞান রাখা একজন রাজনীতিবিদের অনুপস্থিতি হলো সামনের রাজনৈতিক দিনগুলোতে রাজনীতির অঙ্গনে, তাকে আমরা কিভাবে এই অভাব কিভাবে বোধ করব? সামনের রাজনৈতিক দিনগুলোতে রাজনীতির অঙ্গনে তাকে আমরা কিভাবে এই অভাব কিভাবে বোধ করব? আসলে আমি বুঝতে পাচ্ছি না যে আপনারা শুনতে পাচ্ছেন কি না। জি, শুনতে পাচ্ছি, বলুন। প্রণব মুখার্জি সত্যি বাংলাদেশ ভারতের রাজনীতির জন্যে একটা মাইল ফলক। আমরা দীর্ঘ সময় তার অভাব বোধ করব, এবং এটা সত্য কথা যে কোনো অভাবই অপূর্ণ থাকে না, সে অভাবটা পূরণ হবেই হবে। কিন্তু প্রণবদাকে নিয়ে আমরা অনেক দিন পর্যন্ত অভাব অনুভব করব। বাংলাদেশের মানুষকে তিনি যতটা ভালোবাসতেন, বাংলাদেশের মানুষও তাকে ওভাবেই ভালোবাসতেন। সেই জন্যে আমাদের এটা একটা চরম ক্ষতির সম্মুখীন হয়েছি। এখান থেকে উত্তরণ হবে না ঠিক তা নয়, কিন্তু আমাদের একটা সময় লাগবে। আমরা নিশ্চয়ই আরেকটি নতুন অবলম্বন খুঁজে পাব। জি জি জি, এবার আমি যাচ্ছি জনাব শমশের মোবিন চৌধুরীর কাছে যাচ্ছি। দীর্ঘদিন ধরেই তার এই অভাব অনুভূত হতে থাকবে। জনাব শমশের মোবিন চৌধুরী, বীর বিক্রম, আপনার মন্তব্য শুনতে চাই। নিঃসন্দেহে প্রণব মুখার্জি যে ধরনের রাজনৈতিক নেতা ছিলেন, যে প্রজ্ঞাজন একজন ব্যক্তি ছিলেন, তার অনুপস্থিতি তো নিঃসন্দেহে আমরা সকলেই অনুভব করব দীর্ঘদিন ধরে। ভারত বিশেষ করে, যেহেতু ভারতের উনি একজন রাজনীতিবিদ মূলত। একটা কথা যখন প্রণব মুখার্জির দীর্ঘদিনের রাজনৈতিক জীবন নিয়ে পর্যালোচনা করা হয়, কথা বলা হয়, তখন একটা কথা সামনে আসে যে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে অনেকেই ধারণা করেছিলেন যে তার কংগ্রেসের নেতা এবং ভারতের প্রধানমন্ত্রীর পদে স্থলাভিষিক্ত হবেন প্রণব মুখার্জি। সেই জায়গায় প্রণব মুখার্জি কোনোদিন আর পৌঁছাতে পারেননি, যদিও ওনার রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনের শেষান্তে এসে উনি ভারতের রাষ্ট্রপতি হিসাবে ভারতের সংবিধান ধারা মেনে উনি রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন। তবে সকলের একটা ধারণা ছিল যে হয়তো প্রণব মুখার্জির মনে প্রকাশ না করলেও একটা বোধহয় দুঃখ থেকে গেছিল যে ওনার মতো একজন অভিজ্ঞ এবং কংগ্রেস পার্টিকে উনি নানা কঠিন সময়ের মধ্য দিয়ে উনি কংগ্রেসকে সাহায্য সহায়তা করেছেন, যদিও একসময় উনি কংগ্রেস থেকে ছুটেও গেছিলেন। পরেও আবার বিশেষ ইন্দিরা গান্ধী ওনাকে কংগ্রেসে ফেরত নিয়ে আসেন। তো ওই যে একটা
কি বলবো একটা জায়গা রয়ে গেল যে প্রণব মুখার্জির মতো একজন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রীর পদে উনি যেতে পারেননি। উনি গেলে আমি বিশ্বাস করি ওনার মতো একজন বিজ্ঞ অভিজ্ঞ এবং প্রজ্ঞাপন একজন ব্যক্তি ভারতের আভ্যন্তরীণ রাজনীতি, ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান, বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ককে আরো সুদৃঢ় করা এবং দক্ষিণ এশিয়ায় হয়তো আরো শান্তি বিস্তার করার ক্ষেত্রে উনি বড় ভূমিকা রাখবেন। এখন প্রণব মুখার্জির একটা বৈশিষ্ট্য যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে যে উনি বিশ্বাস করতেন যে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে যে শুধু দুইটি সরকারের মধ্যে সম্পর্ক হলেই যে সে সম্পর্ক সুদৃঢ় হবে বা টেকসই হবে সেটা কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব না। জি, জনাব শমশের বিক্রম, আপনি অনুমতি দিলে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। আমি বিরতি থেকে ফিরে এসে জনাব জয়ন্ত রায় চৌধুরী এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের কাছেও বক্তব্য শুনবো। আপনি আমার সঙ্গে থাকুন, সুপ্রিয় দর্শক আপনারাও সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনা করছি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির বিদায়ে, তাকে স্মরণ করছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আপনজনকে হারালো এবং ভারত হারালো একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষকে। কি মূল্যায়ন আপনার? জি, আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, জনাব আবুল হাসান চৌধুরী, আমি আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি একটু আবারও দিল্লিতে যেতে চাই। জি, জয়ন্ত রায় চৌধুরী আছেন আমাদের সঙ্গে। জি, বাংলাদেশে আমাদের রাজনীতিবিদরা প্রণব মুখার্জিকে একটি দেশের বন্ধু হিসেবে যতটা চিহ্নিত করছেন, তাদের কণ্ঠে, তাদের কথা সুরে একদম ব্যক্তিগত আপন মানুষের মতোই প্রণব মুখার্জিকে তারা মূল্যায়ন করছেন। তাদের কথা শুনে মনে হচ্ছে যেন প্রণব মুখার্জি তাদের পাশের বাড়ির লোকটি, একই বাড়ির লোকটি, একদম কাছের লোকটি, তাই নয় কি? একদম, এটা একটা বিশেষ জিনিস ছিল। নিজের সঙ্গে সবাইকে আপন করতে পারতেন এবং বাংলাদেশের থেকে যেই আসতো তার সঙ্গে দেখা করতেন, কথা বলতেন, তার সঙ্গে গভীর চর্চা করতেন এবং প্রত্যেকটা লোককে তিনি ভালো করে চিনতেন। শুধু না, তার প্রত্যেকটা জিনিস, তার বাবাকে, ঠাকুর দাদাকে, তার পুরো পরিবারকে তার সঙ্গে একটা আলাপ পরিচয় করতেন। বাংলাদেশের কোনো সাংবাদিক তিনি দিল্লিতে আসতেন, তাদের সঙ্গে তিনি দেখা করতেন, তাদের সঙ্গে তিনি অনেক আলাপ আলোচনা করতেন, বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতেন, ফুটিয়ে ফুটিয়ে প্রশ্ন করতেন। আমাদের মধ্যে যারা ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশ ঘুরে আসতাম, ওনাকে চিনতাম, আমরাও ওনার সঙ্গে দেখা করলে উনি ফুটিয়ে ফুটিয়ে জিজ্ঞেস করতেন। কেউ যদি আগে কোনোদিন বাংলাদেশে পোস্টেড ছিল, সে এলে পরে তার সঙ্গে ফুটিয়ে জিজ্ঞেস করতেন। ওনার একটা আলাদা ব্যাপার ছিল বাংলাদেশের সম্বন্ধে। এবং বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রী হোক কি কোনো কালচারাল ওয়ার্ল্ডের লোক হোক কি সাংবাদিক হোক, লেখক হোক, তার সঙ্গে ওনার একটা নিবিড় একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ফেলেছিল। এটা একটা বলতে পারেন বাংলাদেশের প্রতি ওনার ভালোবাসা ছিল এবং সাথে সাথে একটা কৌতূহল ছিল বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো উনি জানতেন, জানার চেষ্টা করতেন। এটা একটা বিরাট ব্যাপার ছিল। অনেক ধন্যবাদ জনাব জয়ন্ত রায় চৌধুরী, অনেক ধন্যবাদ। আমার হাতে সময় খুব কম, আমি একটু জনাব আবুল হাসান চৌধুরীর কাছে যেতে চাই। আমি আশা করছি আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন। না, আমরা ওনার সঙ্গে যুক্ত হতে পারছি না। জনাব শমশের মবিন চৌধুরী বীর বিক্রম, ভারত বাংলাদেশ সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে
প্রণব মুখার্জির অবদান এখন আপনার কাছে কতটুকু মনে হচ্ছে? এটা তো ইতিহাসই বলে দিচ্ছে যে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটাকে গভীরতর করা এবং এটাকে আরো এর মধ্যে সম্পর্কটাকে আরো বিস্তার ঘটাবার ক্ষেত্রে, বিস্তৃত করার ক্ষেত্রে, এটাকে সম্প্রসারণ করার ক্ষেত্রে প্রণব মুখার্জির একটি অসাধারণ ভূমিকা মনে প্রাণে বিশ্বাস করতেন উনি। এটা যেহেতু উনি নিজে একজন ব্যক্তি হিসাবে, রাজনীতিবিদ হিসাবে অসাম্প্রদায়িক রাজনীতিতে গভীরভাবে বিশ্বাস করতেন, তিনি মনে করতেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিন্তু মূল সংযোগটা হচ্ছে এই যে অসাম্প্রদায়িক রাজনীতির উপর ভিত্তি করে দাঁড়িয়েছে। এটা প্রণব মুখার্জিকে অত্যন্ত গভীরভাবে বাদ দিয়েছে ওনার মনে, এবং উনি কথায় কথায় বলতেন। উনি ঢাকায় একবার এসে বোধহয় বলেছিলেন যে আমাদের সকলেই চিন্তা করতে হবে যে আমরা কি রেখে গেলাম, আমরা কি পেলাম সেটা বড় কথা নয়, পেলাম তো অনেক কিছু, আমরা কি রেখে যাচ্ছি আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য। এই চিন্তাটা ওনার মাথায় নাকি সবসময় থাকতো, এবং এর থেকে প্রতীয়মান হয় যে প্রণব মুখার্জি মনে করতেন শুধু ভারতের ভবিষ্যৎ নয়, বাংলাদেশের ভবিষ্যৎও ভারতের ভবিষ্যতের সঙ্গে অন্তর্গতভাবে জড়িত আছে। অনেক ধন্যবাদ জনাব শমশের মবিন চৌধুরী, বীর বিক্রম। জনাব আবুল হাসান চৌধুরী, জি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি, এখন শুনতে পাচ্ছি। জি, বাংলাদেশের ভবিষ্যৎ এবং ভারতের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে জনাব শমশের মবিন চৌধুরী বলছেন যে জড়িয়ে আছে, এটি প্রণব মুখার্জি মনে করতেন। আপনার কি মনে হয়? অবশ্যই অনস্বীকার্যভাবে প্রয়াত প্রণব মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একটু আগে যেটা আমরা সকলেই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম ওনার কাছ থেকে শুনেছি, এবং আমি নিজেও জানি যে পারিবারিকভাবে ওনার সাথে একটা অত্যন্ত সুসম্পর্ক। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সদস্যবৃন্দের এই বাংলাদেশের সাথে ওনার যে আনুষ্ঠানিক সম্পর্ক, সেটা মুক্তিযুদ্ধের সময় আরম্ভ হয়। তিনি একটা জোরালো ভূমিকা রেখেছিলেন। আমরা জানি লোকসভায় তিনি জোরালো বক্তব্য দিয়েছেন, ইউরোপের বেশ কিছু দেশে গেছেন, এবং ওনার একেবারেই অগ্রজ প্রতিম নেতা প্রয়াত শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাত ধরে তিনি রাজনীতিতে আসলেও খুব সম্ভব ৭৩-এ বঙ্গবন্ধুর সময় তিনি বাংলাদেশে সফরে আসেন, এবং তারপরে আমরা সকলেই জানি যে সেই মর্মান্তিক বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার ছোট বোন শেখ রেহানা, অন্যান্য সদস্যবৃন্দকে তিনি অনেক দেখাশোনা করেছেন, যেভাবে তিনি দেখাশোনা করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তমকেও। দেখেন, এই কথাগুলো আমি এই জন্য বললাম যে তিনি একটা দেশের নেতা ছিলেন, এবং শুধুমাত্র নেতা না, সেই দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। কিন্তু সেগুলোকে ছাড়িয়েই যেটা আবুল হাসান চৌধুরী, অনুষ্ঠান শেষ করতে হবে, আমি একদম শেষ দিকে আছি, আমি খুবই দুঃখিত, আর সময় দেওয়া যাচ্ছে না। যারা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, আপনার সঙ্গে তার বেশ ভালো ব্যক্তিগত সম্পর্ক ছিল, আমি আর কোনো প্রশ্ন করলাম না, আপনার শেষ কথাগুলো শুনে অনুষ্ঠানের রীতি টানবো। আসলে সত্য কথা, এইভাবে কিছু বলা অত সুন্দর হয় না। তবু আপনাদেরকে বলছি যে প্রণব মুখার্জি আমাদের অতি আপনজন ছিলেন। শেখ হাসিনা, রেহানা এবং কাদের সিদ্দিকীকে ভালোবেসে উনি বাংলাদেশকে ভালোবেসেছিলেন, এ কথাটা আমি বলতে পারি। একটু আগে শমশের মোমেন চৌধুরী বলেছেন যে ইন্দিরা গান্ধীর সময় প্রণব মুখার্জিকে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়েছিল। আসলে সেটা ঠিক নয়। প্রণব মুখার্জিকে বের করেছিল রাজীব গান্ধীর সময়, এবং রাজীব গান্ধীর সময়ই প্রণব মুখার্জিকে আবার কংগ্রেসে নেওয়া হয়েছিল। এখানে একটা কথা আমি বলবো যে তিনি বাংলাদেশের ব্যাপারে কত উদ্গ্রীব ছিলেন, কত উৎসাহী ছিলেন, সেটা
বিএনপির নেত্রী খালেদা জিয়াকে ভারত সফরে নেওয়া নিয়েই বোঝা যায় ভারত সরকারের বাইরে কোনো বিরোধী দলের নেতাকে যে সম্মান দিয়েছিলেন সেটা সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে। এবং পরবর্তী সময়ে প্রণব মুখার্জি বাংলাদেশে আসায় হরতালের কারণে বেগম খালেদা জিয়া প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেননি, খুব ব্যথা পেয়েছিলেন। মানুষটা সাত্ত্বিক মানুষ ছিলেন, তার ব্যথা বেদনা কিছুই মনে হতো না, বোঝা যেত না। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি আমাকে অনেকবার বলেছেন, আমরা খালেদা জিয়াকে এইভাবে সম্মান দেখালাম আর তিনি, আমি বাংলাদেশে গেলাম, আমার সঙ্গে দেখা পর্যন্ত করলেন না। আমার কাছেও জিনিসটা খুব হৃদয় বিদারক মনে হয়েছিল, খুব খারাপ মনে হয়েছিল, সৌজন্যের অভাব মনে হয়েছিল। আজকে এই দিনে প্রয়াত প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনা করছি। একটু আগে আবুল হাসান চৌধুরী কায়সার আমার সম্পর্কে যেভাবে বলেছে, ও প্রায় সময়ই আমাদেরকে নিয়ে খুব উৎসাহ বোধ করে, গর্ববোধ করে। আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে, সারা ভারতবাসীকে প্রণব মুখার্জির প্রয়াণে গভীর শোক ব্যক্ত করছি। তার সন্তান সন্ততিদের ভগবান যেন ভালো রাখেন, তারা যেন নিরাপদে থাকে, এই কামনা করছি। ধন্যবাদ। জি, আর এরই সঙ্গে শেষ হলো আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র।